প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে এসেছি আবারও পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে। পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রামে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ, যে জাহাজটি গত 11 নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসেছিল। আগামী শুক্রবার এমভি ইউয়ান জিয়াংফা জাং জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি বিষয়টি বন্দরে জানিয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, এবার জাহাজটিতে সম্ভাব্য 825 কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনার নামিয়ে অন্তত 1200 একক কন্টেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির। তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, যেটি স্বাধীন বাংলাদেশে প্রথম। 53-54 বছরের ইতিহাসে প্রথমবার 370 একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনারে কী পণ্য রয়েছে তা জানা যায়নি। শিপিং কোম্পানি অনলাইনে আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে এবার কি কি পণ্য রয়েছে। এই যে আমদানি হচ্ছে পাকিস্তান থেকে পণ্য আসছে, এই চাল, ডাল, চিনি, নিত্য প্রয়োজনীয় জিনিস, কেমিক্যাল, এসবের বাইরে হঠাৎ করে কোনো কন্টেইনারে যে অস্ত্র আসবে না, এই নিশ্চয়তাটা কিন্তু দেওয়া যায় না। এই যে ভারত বাংলাদেশ উত্তেজনা, বাংলাদেশের মানুষ একটি বড় অংশের পাকিস্তান থেকে এই যে অবাধে জাহাজ আসছে, কোনো চেকিং ছাড়া পণ্য খালাস হচ্ছে, এটি বাংলাদেশের এক বড় অংশ আতঙ্কিত। শুধু তাই নয়, আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতও আতঙ্কিত। কারণ বাংলাদেশকে দিয়ে কি খেলা খেলে পাকিস্তান, কারণ অতীতের অভিজ্ঞতা তো ভালো নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি জামাত জোট আমলের কথা, 2001 সালের কথা। পাকিস্তান থেকে সে বছর বন্দর শহর চট্টগ্রামে 10 লাখ বেআইনি অস্ত্র ধরা পড়েছিল। সেগুলি পার্বত্য চট্টগ্রাম হয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পাঠানোরও পরিকল্পনা ছিল। তদন্তে জানা যায় ট্রাকগুলিতে পাকিস্তানি ও চীনা অস্ত্র ছিল। সেগুলি পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই পাঠিয়েছিল। বাংলাদেশের ক্ষমতায় তখন বিএনপি এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অতীতের উদাহরণ আছে, এটি হঠাৎ করে কিন্তু ঘটেনি। হঠাৎ করে মানুষের মনে শঙ্কা যাচ্ছে না ভারত বাংলাদেশের মানুষের মধ্যে। এই যে গতবার যে কন্টেইনার যে পরিমাণ এসেছিল, এবার তার থেকে বেশি আসছে। 11 নভেম্বর এসেছিল, আজকে মাসখানেক পরেই শুক্রবারে ভিড়বে, মানে 1 মাস কয়েকদিনের মধ্যে আবার সেই জাহাজ আসছে। এবং এই জাহাজ নাকি নিয়মিত আসবে এখন থেকে। আগে শর্ত ছিল পাকিস্তানের পণ্য যথাযথ তদন্ত করে, এবং লাল তালিকাভুক্ত ছিল কিছু কিছু পণ্য, সেই লাল তালিকা থেকেও খারিজ করে দিয়েছে বর্তমান সরকার। কি হতে যাচ্ছে? এই যে উত্তেজনা বাংলাদেশ ভারত, এই উত্তেজনার কি ফায়দা নিতে চাইছে পাকিস্তান কি এই করে পণ্য পাঠানোর নাম করে 2টো নিত্য পণ্য পাঠাবে আর 10টা অস্ত্র পাঠাবে, এই কি পরিকল্পনা করছে? এমন আশঙ্কার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমরা গত খ্যাপে যে পণ্যগুলো দেখলাম 11 নভেম্বর আসা, সেগুলো ছিল আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, কেমিক্যাল ইত্যাদি এসব। কিন্তু এবার কি আসছে, কিংবা এর পরের বার কি আসবে? হয়তো 1, 2, 3, 4, 5টা সাধারণ পণ্য নিয়েই আসবে। কিন্তু ষষ্ঠ জাহাজে কি আসতে পারে, নবম জাহাজে কি আসতে পারে, 10ম জাহাজে কি আসতে পারে, শঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে। কারণ পাকিস্তান আমাদের ভুগিয়েছে, 10 ট্রাক অস্ত্র পাঠিয়েছে বাংলাদেশে। পাকিস্তানি গ্রেনেড দিয়ে
গ্রেনেড হামলা হয়েছে বাংলাদেশের এক প্রধান রাজনৈতিক দল 2004 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপরে। পাকিস্তান প্রতিনিয়ত চিন্তায় থাকে, প্রতিনিয়ত ধান্দায় থাকে। এটিকে যদি ধান্দা বলি তাহলে মনে হয় ভুল হবে না। 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে আজকে পাকিস্তান বাংলাদেশকে মনে করছে যে পেয়ে গেছি আমরা, সেই বাংলাদেশ, আমাদের নিয়ন্ত্রণের বাংলাদেশ পেয়ে গেছি। কোনো কথাবার্তা, আচার আচরণে এবং পাকিস্তান বাংলাদেশের সাথে যে বর্তমান সরকার যে সম্পর্ক করছে তাতে মনে হচ্ছে এটি কি পূর্ব পাকিস্তানে ফিরে গেল। হয়তো তাই। পাকিস্তান ভারতের প্রতি প্রতিশোধ নেবে 71-এর পরাজয়ের। পাকিস্তান বাংলাদেশের প্রতি প্রতিশোধ নেবে 71-এর পরাজয়ের যদি কখনো সুযোগ পায়। আমার সরকার, আমার বর্তমান বাংলাদেশের এক সরকার বসে আছে, এই সরকার সেই প্রতিশোধ নেবার জন্য সুযোগ করে দিচ্ছে বলেই মনে হয়। কারণ পাকিস্তানকে বিশ্বাস করবার কোনো কারণ নেই। পাকিস্তান আমাদের সাথে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করেছে। আমি আগের বক্তব্যে বলেছি, গতকালকের বক্তব্যে বলেছি, আমরা কি ভুলে যাব 71 পূর্ব আমাদের উপরে, বাঙালির উপরে যে নিপীড়ন, নির্যাতন, শোষণ, সেগুলোর কথা ভুলে যাব? কখনো ভুলব না। আজকে বাংলাদেশ যদি স্বাধীন না হতো আমরা কোথায় থাকতাম? আমরা পাকিস্তানের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করতাম। পূর্ব পাকিস্তান প্রদেশের মানুষ স্বাধীন হয়েছে, আমরা সর্বক্ষেত্রে এগিয়ে গেছি। এমনকি পাকিস্তানের সাথে সব ক্ষেত্রে আমরা এগিয়ে আছি, শুধুমাত্র সামরিক শক্তি ছাড়া। অর্থনীতি, সংস্কৃতি, কোন খাত নেই, এমন কোনো খাত নেই যে আমরা এগিয়ে নেই। অর্থনীতিতে আমরা পাকিস্তানের থেকে বিশ্বের বড় অর্থনীতির দেশ। আমাদের শেয়ার বাজার পাকিস্তানের থেকে বড় শেয়ার বাজার। আমাদের মাথাপিছু আয়, আমাদের গড় আয়ু, আমাদের নিত্য পণ্যের ব্যয় পাকিস্তানের থেকে কম। কোন দিক দিয়ে এগিয়ে নেই? আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি। সেই পরাজিত পাকিস্তানের এই এগিয়ে থাকা তো পছন্দ হবে না। এই যে গত 4-4.5 মাসে পাকিস্তানের প্রেসক্রিপশনে বাংলাদেশকে বহু পিছনে নিয়ে আসা হয়েছে। হঠাৎ করে যদি পাকিস্তানের উস্কানিতে ভারত বাংলাদেশ একটা যুদ্ধ লেগেই যায়, কিংবা পাকিস্তান যদি বাংলাদেশকে দিয়ে আক্রমণই করে ফেলে ভারতকে, ভারত কি বসে থাকবে? ভারতকে ছেড়ে দেবে? যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানেই অশান্তি, যুদ্ধ মানেই মানুষের জীবন বিপন্ন হওয়া। সেই যুদ্ধ যদি আমদানি করে পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশের বর্তমান সরকার, পাকিস্তানপন্থী সরকার, তাহলে সাধারণ মানুষের জীবনে কি হবে? সাধারণ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় চলে আসবে। আমরা এই যে পাকিস্তান থেকে যে এভাবে অবাধে জাহাজ আসছে, বর্তমান সরকার এটি কোনোভাবে, বর্তমান সরকারই এটির পারমিশন দিয়েছে। পাকিস্তানের লাল তালিকাভুক্ত থেকে বাদ করে দিয়েছে বর্তমান সরকারই। কাজেই এই সরকারের কাছ থেকে আমরা কোনো দাবিও করতে পারি না, প্রত্যাশাও করতে পারি না। এই সরকারের পরিবর্তন হতে হবে, এই দখলদার সরকারের পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে যে কোনো উপায়ে। নইলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই মানচিত্র ঠিক থাকবে না, আমার জাতীয় পতাকা ঠিক থাকবে না, আমার জাতীয় সঙ্গীত অক্ষত থাকবে না। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, 71-এর মুক্তিকামী মানুষ, আজকেও মুক্তিকামী মানুষ হতে হবে। এই অব্যবস্থাপনা, এই দুঃশাসন, এই অনাচার থেকে রক্ষার জন্য মুক্তি পেতে হবে আমাদের। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।